সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত আর মাদ্রাসা শিক্ষার যারা শিক্ষিত, এদের ভেতর একটা অদৃশ্য দেয়াল কেমন যেন রয়েছে। তাহলে দেখা যাচ্ছে আমরা এমন একটা সময় আছি যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কেমন যেন সমাজের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয় এবং তাদেরকে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে। কওমি মাদ্রাসা এমন বড় বড় আলেমও বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ, যাদের জ্ঞানটাকে যদি ঠিকভাবে তারা উপস্থাপন করতে পারতেন তাহলেও তারা একজন আন্তর্জাতিক স্কলার হিসেবে বরিত হতে পারতেন। কিন্তু এই ভাষাগত দুর্বলতার কারণে তাদের জ্ঞানটাকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারছেন না। এজন্য দুঃখজনকভাবে বাংলাদেশে এমন আলেম খুব কমই পাওয়া যায় যারা আন্তর্জাতিকভাবে পরিচিত। এটা তাদের জ্ঞানের দুর্বলতার জন্য না, বরং ভাষাগত দুর্বলতার জন্য। আমি কোনো ভূমিকা ছাড়াই কয়েকটা পয়েন্টের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম বিষয় হলো, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে কার্যকর ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। কারণ যারা ধর্ম করবে তাদেরও কর্ম লাগবে, যারা কর্ম করবে তাদেরও ধর্ম লাগবে। একটা আরেকটা থেকে কখনোই অমুখাপেক্ষী হবে না। আমরা এমন একটা সময় আছে, একজন মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে কিন্তু কোরআন বিশুদ্ধ করে পড়তে জানছে না, ঈমান আকিদার বেসিক নলেজটুকু তার ভেতরে থাকছে না। এমনকি যতটুকু জ্ঞানকে ফরজে আইন করে দেওয়া হয়েছে এতটুকু জ্ঞান পর্যন্ত সে রপ্ত করতে পারছে না। তাহলে এই 16 বছর 20 বছর এত দীর্ঘ পড়াশোনা করে তার কি লাভ হবে, যেখানে কোরআনের প্রথম আয়াতে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো এই বিষয়টায় নজর দেওয়া দরকার। দ্বিতীয় বিষয় হলো, ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা দরকার। এমন একটা শিক্ষানীতির রূপরেখা তৈরি করা দরকার যেখানে কোনো ধারাকেই অবহেলা করা হবে না। আমাদের বাংলাদেশে 3 ধারা শিক্ষা আছে, একটা হলো আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক, একটা কওমি মাদ্রাসা কেন্দ্রিক, আর একটা স্কুল কলেজ সাধারণ কেন্দ্রিক। তো দেখা যাচ্ছে আমরা এমন একটা সময় আছি যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কেমন যেন সমাজের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয় এবং তাদেরকে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এই বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা মনে করি এমন একটা শিক্ষানীতির রূপরেখা তৈরি করা দরকার যেখানে নতুন রাষ্ট্র গঠনে এই মাদ্রাসার শিক্ষার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারাও নিজেদেরকে ফ্রন্ট লাইনার বা অগ্রগামী হিসাবে নিজেদেরকে দেখতে পাবেন এবং এই কনফিডেন্স তারা অনুভব করবেন। এরকম একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাধারা নিশ্চিত করা দরকার। তৃতীয় বিষয় হলো, নেতিবাচক ন্যারেটিভ পরিবর্তন করা দরকার। মূলধারার গণমাধ্যম ও সমাজে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে যে সমস্ত গদবাধা এবং নেতিবাচক ধারণা রয়েছে, এই জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে এগুলোকে ঘুচিয়ে তাদের ভেতরে সঠিক দেশপ্রেম এবং মেধার সঠিক মূল্যায়নটা নিশ্চিত করা দরকার। চতুর্থ বিষয় হলো, আমাদের সমাজে সামাজিক একটা দূরত্ব রয়ে গেছে। সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত আর মাদ্রাসা শিক্ষার যারা শিক্ষিত, এদের ভেতর একটা অদৃশ্য দেয়াল কেমন যেন রয়েছে। এটাকে দূর করার জন্য যৌথ বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, যৌথ সাংস্কৃতিক বিনিময়, এরকম বিভিন্ন মাধ্যমে তাদেরকে একটা শ্রেণীর ভেতরে নিয়ে আসা দরকার। এর পরবর্তী বিষয় হলো, কওমি এবং আলিয়া মাদ্রাসার কারিকুলামটাকে আরও কিভাবে যুগোপযোগী করা যায়, তাদের ধর্মীয় মূল বিষয়টাকে সামনে রেখে পাশাপাশি সমকালীন বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গণিত এবং ভাষা শিক্ষা, বিশেষ করে ইংরেজি। কওমি মাদ্রাসা এমন বড় বড় আলেমও বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ, যাদের জ্ঞানটাকে যদি ঠিকভাবে তারা উপস্থাপন করতে পারতেন তাহলেও তারা একজন আন্তর্জাতিক স্কলার হিসেবে বরিত হতে পারতেন। কিন্তু এই ভাষাগত দুর্বলতার কারণে তাদের জ্ঞানটাকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারছেন না। এজন্য দুঃখজনকভাবে বাংলাদেশে এমন আলেম খুব কমই পাওয়া যায় যারা আন্তর্জাতিকভাবে পরিচিত। এটা তাদের জ্ঞানের দুর্বলতার জন্য না, বরং ভাষাগত দুর্বলতার জন্য। তো এই বিষয়গুলো কিভাবে দূর করা যায় এদিকেও নজর দেওয়া দরকার। পরবর্তী বিষয় হলো দক্ষতা ভিত্তিক শিক্ষা। আমাদের মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে সকলেই যে ভবিষ্যতে মাদ্রাসার টিচার হবে বা মসজিদের ইমাম হবে এটা তো আবশ্যক না এবং এটা সম্ভব না, এটা হওয়া উচিত না। তো তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তাদের মধ্যে এই পরিমাণ কারিগরি দক্ষতা আসা দরকার এবং এটার জন্য রাষ্ট্রকেই নজর দেওয়া দরকার, যাতে করে প্রতিটা ব্যক্তি সমাজের কোনো না কোনো কাজে আসে এবং তাদের দ্বারা রাষ্ট্র উপকৃত হতে পারে। বিশেষ করে আমি দায়িত্ববোধের সাথে বলতে পারি, কওমি মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে যেই ধরনের প্রশিক্ষণের ভেতর বড় হয় তাদেরকে যে কোনো সেক্টরে যদি কাজে লাগানো হয়, ওই আর্মির লোকগুলা যেমন একটা শৃঙ্খলার ভেতর বড় হওয়ার কারণে তাদের মধ্যে সব ক্ষেত্রে সভ্যতা, ভব্যতা এবং শৃঙ্খলা, মান্যতা অনেক বেশি থাকে। একইভাবে এদেরকেও যে কোনো সেক্টরে কাজে লাগানো হলে তারা এক একজন তারকা হয়ে চমকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এজন্য এই কারিগরি ভিত্তিক এবং দক্ষতা ভিত্তিক শিক্ষাটা কিভাবে নিশ্চিত করা যায় এদিকেও নজর দেওয়া দরকার। পাশাপাশি সনদ বিগত সময়ে কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এখনও এটাকে কিভাবে কার্যকারিতা বৃদ্ধি করা যায় এবং এটাকে উচ্চশিক্ষা এবং দেশের বাহিরেও শিক্ষা এবং চাকরি বাকরির ক্ষেত্রেও এটার কিভাবে নিশ্চয়তা দেওয়া যায়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যথাযথ আসলে
আমাদের অ্যাক্টিভিটিস নজরে পড়ছে না, বরং গাফলতি রয়েছে, এটাও দূর হওয়া দরকার। পাশাপাশি কওমি মাদ্রাসায় যারা পড়েন তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি তাদের ভেতরে হওয়া দরকার। 5 মিনিট হয়নি, 1 মিনিট আছে। বিশেষ করে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আমি খুবই স্পিডে বলার চেষ্টা করছি, জাস্ট মূল পয়েন্টগুলো ব্যাখ্যা করার সময় নেই, না হলে এক একটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করতে হবে। জাস্ট মূল পয়েন্টটা অন্তত নজরে আসুক, বিষয়গুলো সামনে আসা দরকার। তাহলে সামাজিক ও রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি হওয়া দরকার, আর শিক্ষক প্রশিক্ষণটাও নিশ্চিত করা দরকার। বিশেষ করে কওমি মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন, আধুনিক শিক্ষাদান পদ্ধতির সাথে অনেকে পরিচিত না। শাসন ছাড়াও কিভাবে বাচ্চাদেরকে পড়া যায়, বিশেষ করে অনেকে নিজের বাচ্চা মাদ্রাসায় দিতে ভয় পায়, কেন যে এত মারবে, এদেরকে মনে হয় এখানে আমি দিতে পারবো না বা তারা থাকতে পারবে না। তা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, মনস্তত্ত্ব এবং তথ্য প্রযুক্তি বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা দরকার। পাশাপাশি একটা বিষয় আমি না বললেই না, চাইল্ড প্রোটেকশন পলিসি এবং অভিযোগ সেলটা নিশ্চিত করা দরকার। মাদ্রাসাগুলোতে বিশেষ করে এই গত 2-1 মাস ধরে পত্রপত্রিকায় প্রতিদিন বিভিন্ন এমন কিছু খবর আসছে যেটা আসলে আমি নামও মুখে নিতে লজ্জাবোধ করছি, কিন্তু এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি প্রতিটা মাদ্রাসায় যদি অভিযোগ সেল থাকতো, কমপ্লেন সেল, যেখানে শিক্ষার্থীরা কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা সংকোচ ছাড়া নিজেদের যে কোনো পেরেশানির কথা, হয়রানির কথা সেখানে তারা জানাতে পারত এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটার স্বাধীন তদন্ত হতো, ব্যবস্থা হতো, এটা আসলে এই দেশের জন্য অত্যন্ত কল্যাণকর হতো এবং আলেম সমাজের ইজ্জত রক্ষার জন্য এটা ব্যাপক ভূমিকা রাখত। পাশাপাশি আধুনিক ব্যবস্থা, আবাসিক ব্যবস্থাটার একটু আধুনিকায়ন করা দরকার। আমাদের দেশে বিশেষ করে কওমি মাদ্রাসায় যে আবাসিক ব্যবস্থাটা প্রচলিত আছে, এটা যদি আধুনিকায়ন না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে। আর সর্বশেষ 2টো পয়েন্ট আমি বলে শেষ করছি। আমাদের মাদ্রাসাগুলোর নিজস্ব মিডিয়া এবং পিআর সেল থাকা দরকার। এখন হলুদ মিডিয়া যা মনে চায় তা ছড়িয়ে দিচ্ছে, আবার দেখা যায় 2 মাস পরে থুক্কু দিয়ে তারা তাদের মত পরিবর্তন করছে যে না আসলে এটা ভিত্তিহীন ছিল, এটা গুজব ছিল, কিন্তু মাঝখানে ইজ্জতের সর্বনাশ হয়ে যাচ্ছে। এজন্য যে কোনো অভিযোগ উঠলে এটা যাতে নিজস্ব পিআর টিমের মাধ্যমে যাচাই করে জাতিকে সঠিক বার্তাটা দেওয়া যায়, যেটা অপরাধ সেখানে আসলেই অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করা যায়, আর যেটা অপরাধ না, এটা যে আসলে একটা চক্রান্ত, ষড়যন্ত্র, এটা যাতে জাতির সামনে উপস্থাপন করা যায়, এজন্য নিজস্ব একটা ব্যবস্থাপনা আমাদের ভেতরে থাকা দরকার। আর সর্বশেষ হলো যে বছরে একটা দিন যদি এমন হতো যে একটা মাদ্রাসা দিবস, যেই দিনটা সকল ধারার মানুষরা একসাথে মিলবে, মিশবে এবং সকলে একটা স্রোতের সঙ্গে, কারণ এই দেশ সবাই মিলে গড়তে হবে, দেশটা কারো একার না, দেশটা সকলের। তাহলে এই জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে আমি কয়েকটা পয়েন্ট সামনে আনার চেষ্টা করলাম। আমি মনে করি এগুলো যদি নিশ্চিত করা হয়, বিশেষ করে কওমি মাদ্রাসার পয়েন্টটা আজকে রচনায় কম এসেছে বা আসে নাই যেভাবে আসা দরকার ছিল আমার মনে হয়েছে, এজন্য কয়েকটা পয়েন্ট আমি দৃষ্টি আকর্ষণ করলাম। আমি আশা করি এগুলো যদি বাস্তবায়ন করা হয় ইনশাআল্লাহ, তাহলে আমাদের এই জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে শিক্ষা খাতেও বেশ ভালো একটা পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলনের যে টেম্পো উঠিয়েছিলেন সেটি মূলত ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যোগ্যতা দেওয়া হয়েছে, তাদেরকেই বিভিন্ন স্তরে, বিভিন্ন মর্যাদায়, বিভিন্ন পজিশনে আল্লাহ তাআলা তাদেরকে বসাবেন। আমাদের ছাত্রছাত্রীরা সেই আওয়াজ তুলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, সেই আওয়াজ তুলেছিলেন কোটা নয় মেধা। এই মেধার জন্য এই শিক্ষা, তার যোগ্যতার মূল্যায়নের জন্য তারা যে আওয়াজ তুলেছিল, তাই আমরা এই নতুন স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে মেধার মূল্যায়ন, শিক্ষার মূল্যায়ন এবং শিক্ষা খাতে বাজেট যা রাখা হয়, আমাদের আশেপাশে কোনো ফকির দেশেও এমন কোনো একেবারে বাজেট নেই। আমরা প্রাক বাজেট আলোচনা, বিস্তারিত আলোচনা হয়েছিল। আসুন আজকের এই মজলিস থেকে আমরা সরকারের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আবার শিক্ষা খাতে নজর দিন। আমরা শুধু এই আওয়াজ তুললেই হবে না যে একটি জাতির শিক্ষিত লোকের যদি মূল্যায়ন করা না হয়, শিক্ষার মূল্যায়ন না হয়, ওই জাতির ধস নামবে। আসুন সবাই মিলে আমরা দেশ গঠন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত, মাদকমুক্ত, আদর্শিক মানবিক সমাজ গঠনের জন্য ওই ওয়ান জাস্টিস বলে এবং আমাদের কোটা নয় মেধা বলে
রক্ত গরম মাথা ঠান্ডা এই আওয়াজ তুলে আমাদের ছাত্রছাত্রীরা জীবন বিলিয়ে দিয়ে তারা শাহাদাতের তামান্না নিয়ে যেভাবে মাঠে ছিল, আমরা এ দেশের শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে শিক্ষা খাতে বরাদ্দকে আমরা সরকারের কাছে আবেদন করব এবং শিক্ষা উন্নয়নের যা যা প্রজেক্ট নেওয়া দরকার, এখানে আমাদের মাননীয় সাবেক সচিব মহোদয় সহ এদেশে এমপি বৃন্দ আছেন, আপনারা সংসদের ভিতরে বাইরে আওয়াজ তুলে সরকারকে বাধ্য করুন। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র করতে হলে শিক্ষার মূল্যায়ন লাগবে, মেধার মূল্যায়ন লাগবে। উই ওয়ান্ট জাস্টিস, কোটা নয় মেধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি অধ্যাপক ABM ফজলুল করিম, সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আজকের শিক্ষা সেমিনারে অত্যন্ত চমৎকারভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর জুবাইর ভাই অত্যন্ত সুন্দর উপস্থাপনা করেছেন, শেষে সুপারিশও দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার যে বেহাল অবস্থা, এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি শিক্ষা ব্যবস্থা জাতির জন্য উপহার দিতে হবে। জুলাই বিপ্লবের মূল বৈষম্য দূর করতে হলে দেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে যে শিক্ষায় আদর্শ আলোকিত মানুষ তৈরি হবে। আজকের আমাদের এই সেমিনারে অনেক বক্তা আছেন, আমি এই জন্য আমার বক্তব্য সংক্ষিপ্ত এভাবে করতে চাই যে আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, এই চেতনাকে ধারণ করে বৈষম্যকে দূর করার জন্য সার্বিকভাবে প্রস্তুত গ্রহণ করতে চাই। সরকারকে বলতে চাই, আপনারা জুলাই বিপ্লব নিয়ে আর তালবাহানা করবেন না, এখনো সময় আছে। জুলাইয়ের চেতনার আলোকে ছাত্ররা যে জাস্টিস চেয়েছিল, জাস্টিস প্রতিষ্ঠা করার লক্ষ্যে সঠিক ভূমিকা রাখার জন্য চেষ্টা করুন। স্বৈরাচারী হওয়ার চেষ্টা করবেন না। যদি করেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আপনারাও করুণ পরিণতির দিকে ধাবিত হবেন। তাই আসুন, বাংলাদেশকে গড়ার জন্য জুলাই বিপ্লবের চেতনায় সরকার এবং সবাই মিলে ঐক্য গড়ে তুলি, দেশে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। পাশাপাশি আমরা নৈতিক এবং মূল্যবোধের ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে আদর্শ মানুষ, আলোকিত মানুষ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।